আসসালামু আলাইকুম দর্শক, মধ্যাহ্নের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শারমিন আক্তার। মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য আরও কার্যকর অর্থায়নের বিষয়ে তিনি 5টি অগ্রাধিকার তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বুধবার জাতিসংঘ সদর দপ্তরে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন। প্রফেসর ইউনূস বলেন, জাতিসংঘের বাজেট সংকোচন বাংলাদেশের মতো দেশের জন্য ক্ষতিকর হবে, যেখানে 1.3 মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী রয়েছে এবং জলবায়ু, ঝড় এবং অর্থনৈতিক অস্থিরতার মতো কয়েকটি সংকট রয়েছে। তাই বৈশ্বিক সহায়তা বাড়ানো উচিত। দ্বিতীয়ত, প্রধান উপদেষ্টা উদ্ভাবনী অর্থায়ন এবং সামাজিক ব্যবসার সদ্ব্যবহারের উপর জোর দেন। তৃতীয়ত, তিনি বৈশ্বিক আর্থিক কাঠামো এবং ঋণ পরিচালনার সংস্কারের আহ্বান জানান। চতুর্থ অগ্রাধিকার হিসেবে প্রফেসর ইউনূস স্বচ্ছতা নিশ্চিত করার, অবৈধ অর্থায়ন প্রতিরোধ এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। পঞ্চমত, প্রধান উপদেষ্টার সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থিতিস্থাপক আবাসন, জলবায়ু স্মার্ট কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং প্রকৃতিভিত্তিক সমাধানের জন্য বিনিয়োগ ত্বরান্বিত করার গুরুত্ব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, উন্নয়নের জন্য অর্থায়নের চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে করা প্রতিশ্রুতিগুলোকে কার্যক্রমে রূপান্তর করতে হবে। তিনি বলেন, এসডিজির জন্য প্রতি বছর $4 ট্রিলিয়ন বিনিয়োগের ঘাটতি পূরণ করা কঠিন, তবুও এটি অত্যন্ত প্রয়োজনীয়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ প্রফেসর ইউনূস বলেছেন, টেকসই স্বাস্থ্যসেবার লক্ষ্যে সামাজিক ব্যবসার গুরুত্ব অপরিসীম। স্বাস্থ্যসেবার পেছনে মুনাফার বিষয় থাকলে স্বাস্থ্যসেবার সমস্যা কখনোই সমাধান হবে না। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ আয়োজিত ট্রান্সফর্মিং প্রাইমারি হেলথ কেয়ার বাংলাদেশ ব্লুপ্রিন্ট শীর্ষক উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশনে একথা বলেন প্রধান উপদেষ্টা। শামসুল আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। মানুষের 5টি মৌলিক অধিকারের অন্যতম হল স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবা নিয়ে বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ আয়োজন করে ট্রান্সফর্মিং প্রাইমারি হেলথ কেয়ার বাংলাদেশ ব্লুপ্রিন্ট শীর্ষক উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশনে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রফেসর ইউনূস বলেন, টেকসই স্বাস্থ্যসেবার লক্ষ্যে সামাজিক ব্যবসার গুরুত্ব অপরিসীম। বলেন, স্বাস্থ্যসেবার পেছনে মুনাফার বিষয় থাকলে স্বাস্থ্যসেবার সমস্যা কখনোই সমাধান হবে না। This is an area that I try to invite everybody. Try out social business window. I'm not saying close down everything else, but this is something you disconnect yourself from any profit making. Suddenly you see a new world completely, that I can make a sustainable healthcare service. I'm not saying charity programs should be closed down. Charity program is the most admired thing. They dedicate themselves to do that, but they have a limitation which can be overcome by social businesses. So you can make social business and charity in different ways. That's another one. But definitely money-making healthcare services will not solve healthcare problem. That's the conclusion. That's one thing is shut down, is closed down. We have to replace that. Why should, ever since that corona vaccine experience, I have been promoting the idea that pharmaceutical companies should be social business companies. Why should anybody produce a medicine, a penny worth of medicine, and sell it for $10? So that's what my appeal is. Whatever you do, technology is a miracle. Mixing technology with social business concept can finally end the problem of social healthcare, which is a big, big problem anywhere in the world. প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশে নার্সিং সমস্যার সমাধানে বেশ কিছু আধুনিক নার্সিং প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। বাংলাদেশের চাহিদা পূরণ করে বিদেশেও এ সকল দক্ষ নার্সদের পাঠানো হবে। We created this small nursing college to produce nurses for Bangladesh, and we are very proud of those nurses. They are number one choice for any hospital when they recruit nurses, because they got the world-class education, because of our collaboration with international health education for nursing. And Bangladesh is a lucky country because it's a country of young people. Half the population is under the age of 26. It's a bright, new young people. So give them any task, anything, any direction, they will take it. So these are the facilities that we have in the context. We can redesign the entire healthcare service. It's not just one or the other, which are important as an experience, but the vision would be to redesign the whole healthcare system.
কর্ম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ডাক্তার তাসনিম জারা বক্তব্য রাখেন। শামসুল আলম, বিটিভি নিউজ। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশি আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে ইউএস বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিল শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতাকালে এই আহ্বান জানান তিনি। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সফর সঙ্গে ৬ জন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা তাদেরকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে দল সরকার গঠন করবে সেই সরকারের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। So that assures you the continuity of what we're saying. Saying that, okay, we have done goodbye, we got it. We're not saying that. At that time when we came last year, we didn't even know that we'll have an election very soon. The election was not in our mind at that time. It's just to settle down and see how to organize the government to function. And today, the situation is so different. We say our job is done. Now it's time for the next government to take over. An election date has been announced. We are moving in that direction. And we're very happy that distinguished leaders, all the political parties are here, and invite them to come and join. And they responded very well, very warmly. And the nation will remember that. It's a very significant thing our leaders are doing. I hope this tradition will continue in future also. নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ কনভারসেশন উইথ চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়া সোসাইটির সভাপতি এবং দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিয়ং ওয়াকাং। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে স্থানীয় সময় বুধবার ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং কসোভোর প্রেসিডেন্ট ভজুসা ওসমানির বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সংকট, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। নিউ ইয়র্ক থেকে আমাদের বিশেষ প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে শামসুল আলমের আরও একটি প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিনেও ব্যস্ত সময় অতিবাহিত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এদিন ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানির সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সকল বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, নিরাপদ অভিবাসন, মানব পাচার রোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। এছাড়া ক্লাব ডি মাদ্রিদের সভাপতি ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্কের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দানিলো তুর্ক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান সংগঠনের সদস্য হওয়ার। ক্লাব ডি মাদ্রিদ হল বিশ্বের অন্যতম ফোরাম, যেখানে গণতান্ত্রিক সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা নিজেদের অভিজ্ঞতা ও বৈশ্বিক প্রভাব কাজে লাগিয়ে অংশগ্রহণমূলক গণতন্ত্রকে শক্তিশালী এবং সারা বিশ্বের মানুষের কল্যাণে কাজ করেন। এদিকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিনে 4 বিশ্ব নেতার সঙ্গে একান্ত বৈঠক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রথমে হচ্ছে যে ওনার সাথে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে ওনার মিটিং হয়েছে। তারপরে ইতালিয়ান প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনির সাথে মিটিং হয়েছে। তারপরে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফের সাথে মিটিং হয়েছে। একটু আগে কসোভোর প্রেসিডেন্টের সাথে মিটিং হয়েছে।
এই প্রত্যেক 4টা মিটিং আমি বলবো যে অত্যন্ত ফ্রুটফুল মিটিং, এবং আমাদের যে পারস্পরিক যে আমাদের যে সম্পর্ক এটাকে নতুন মাত্রায়, নতুন উচ্চতায় উত্তরণের আমরা বলবো যে উত্তরণ হয়েছে এই মিটিংগুলোর ফলে। প্রত্যেকটা মিটিংয়ের একটা কমন থিম ছিল যে এই গভর্নমেন্টের যে ডেমোক্রেটিক ট্রানজিশনে যে জন্য যে কাজগুলো করছে, ইলেকশন হোল্ড করা ফেব্রুয়ারির প্রথম ফার্স্ট 15 ডেজের মধ্যে, এটা নিয়ে একটা বড় কথা হয়েছে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক, বাংলাদেশের সাথে তাদের অন্যান্য যে সম্পর্ক আছে, ইতালির সাথে যেটা সেফ মাইগ্রেশন নিয়ে আলাপ হয়েছে, এবং ইতালিয়ান প্রাইম মিনিস্টার কে যখন প্রফেসর ইউনূস বলেছেন যে ট্রেডের সম্পর্ক তার সাথে আরো বাড়ানোর জন্য, তখন উনি নিজের থেকেই প্রস্তাব দিয়েছেন ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম করার জন্য। আর কসোভো, বাংলাদেশের থেকে বেশ কিছু লোক কসোভোতে, যদিও ছোট দেশ কিন্তু ইউরোপের এরা খুবই গ্রোয়িং ইকোনমি, তার সাথে বাংলাদেশের সম্পর্ক দিন দিন বাড়ছে। শামসুল আলম, বিটিভি নিউজ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কুষ্টিয়াতে 7 জন হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ সকালে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। তদন্ত প্রতিবেদনে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মোট 8 অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। এদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 5ম দিনে সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এছাড়া শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করবেন ট্রাইব্যুনাল 1। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, নভেম্বরের 3য় সপ্তাহে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হবে। তিনি গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আউট অফ কান্ট্রি ভোটিং ওসিভি বিষয়ে লন্ডনে বাংলাদেশের হাইকমিশন ও সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সাথে অনলাইন মতবিনিময় সভায় একথা জানান। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোটের আগে শেষ সময়ে আদালত কর্তৃক কোনো আসনের প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে সেই আসনের সব প্রবাসী ভোট বাতিল হবে। যে ব্যালটটা আমরা করতে যাচ্ছি তাতে চ্যালেঞ্জ হচ্ছে দুটো। 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে গোপনীয়তার চ্যালেঞ্জ, এবং যেটা নিয়ে আমি মনে করি আপনাদের সবাইকে কাজ করতে হবে স্ব জায়গা থেকে, যাতে করে ইন্ডিভিজুয়াল ভোটাররা যেন এই গোপনীয়তাটা রক্ষা করেন এবং সময় মতন ভোটটা দেন। কেউ যেন তার ভোটে তাকে ইনফ্লুয়েন্স করতে না পারে, তার ভোটটা তিনি কাকে দিয়েছেন এটা যেন ডাইভালজ না হয়, এবং এটা তার ডিক্লারেশনের মধ্যেও থাকবে, তিনিও একটা আন্ডারটেকিং দিবেন ইন্ডিভিজুয়াল ভোটার। আমি মনে করি এখানে সচেতনতা সৃষ্টির একটা জায়গা আছে। আর দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা হচ্ছে, চূড়ান্ত প্রার্থী তালিকা নিশ্চিত হওয়ার পরে কিন্তু আমাদের ভোট শুরু হয়ে যাবে, কিন্তু যদি কোনো আসনে শেষ মুহূর্তে আদালতের আদেশে প্রার্থী তালিকা পরিবর্তন হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই আসনে বিদেশ থেকে সংগৃহীত সকল ভোট বাদ পড়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য 115টি প্রতীকের তালিকা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপনে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টি এনসিপির চাহিদা প্রতীক শাপলা নেই, আর নিবন্ধন স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকার পাশে স্থগিত লেখা রয়েছে। সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী 115টি প্রতীক হল আপেল, আনারস, আম, আলমিরা, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ, পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুড়েঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল ঘড়ি, টেবিল, ট্রাক, টেলিফোন, টেলিভিশন, ডাব, ঢেকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা স্থগিত, প্রজাপতি, ফুটবল, ফুলকপি,
ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মোটর বাইক, কার, মাশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিকশা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, সুটকেস, হরিণ, হাত, পাঞ্জা, হাতঘড়ি, হাত পাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা ও হেলিকপ্টার। 5টি দুর্বল ব্যাংককে একত্রীভূত করে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। এই 5টি ব্যাংককে একত্রীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠন করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বিটিভি নিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বলেন, 5টি ব্যাংক একীভূত হওয়া বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে। তবে আমানতকারীরা শতভাগ আমানত পাবে। এতে আনুমানিক মূলধন লাগবে 35,000 কোটি টাকা। এতে সরকার যোগান দেবে 20,000 কোটি টাকা। বাকি অর্থ প্রাতিষ্ঠানিক তহবিল থেকে সমন্বয় করা হবে। রিপোর্ট সুমন মাহমুদের। পতিত হাসিনা সরকারের সময়ে নামে বেনামে লোন, অর্থ পাচারের কারণে পুরোপুরি তারল্য সংকটে পড়ে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এই শরিয়া ভিত্তিক 5 ব্যাংক, তাদেরকে একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বিটিভি নিউজকে বলেন, একীভূত করে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার সম্ভাব্য নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক। নতুন ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংক দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স ইস্যু করবে। এই লক্ষ্যে সরকার থেকে 20,000 কোটি টাকার মূলধন যোগান দেওয়া হবে। শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংকগুলো এখানে বিশেষ করে এস আলম গ্রুপ ব্যাপকভাবে হানা দিয়েছিল। আপনারা জানেন যে সে ব্যাংক আছে যেগুলোতে ব্যাড অ্যাসেট হচ্ছে 99%, অর্থাৎ কিছুই সেখানে রেখে যায়নি। এই পরিস্থিতিতে আমরা অনেকদিন সামাল দিলাম। এই 5টা ব্যাংককে আমরা 22,000 কোটি টাকার উপর দিয়েছি। কিন্তু যে অবস্থাটা হয়েছে সেটা হলো যে ক্ষতির পরিমাণ এত বেশি যে ভালো কাজ করেও এই নতুন বোর্ড তারা চেষ্টা করেছেন এবং সেই জন্য তাদেরকে সাধুবাদ অবশ্যই দিব, কিন্তু তারপরেও এটাকে ঘুরে দাঁড়ানো সম্ভব না। যেটা আমি ডিপোজিটের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই, বরং আপনারা নিশ্চিন্ত হতে পারেন যে সরকার দায়ভার নিয়ে নিচ্ছে। এখন সরকার এই এনশিওর করবে যে প্রত্যেকেই যেন তাদের টাকা ফেরত পান। সরকার 20,000 কোটি টাকা দিচ্ছে এখানে, আর আমাদের ডিপোজিট ইন্স্যুরেন্সের যে স্কিম আছে সেখান থেকে 12,000 কোটি টাকা লাগবে, সেটা আমরা দেব। ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স, বাংলাদেশ ব্যাংক অর্ডার এবং খেলাপি ঋণ আদায় সংক্রান্ত বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনাও ঠিক করা হয়েছে। একীভূত হওয়া 5 ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে সর্বোচ্চ 5 সদস্যের একটি প্রশাসনিক টিম নিয়োগ দেওয়া হবে, যারা ওই ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে 1.5 থেকে 2 বছর সময় লাগতে পারে। যেহেতু ব্যাংকগুলোকে উদ্ধার করা সম্ভব নয় তাদের নিজেদের পক্ষে, তাহলে আমাদেরকে একটা সরকারি উদ্যোগে যেতে হচ্ছে আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে। আমরা ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স করে সেটাকে নিয়ে এসেছি। এখন আমরা অনেকটা প্রস্তুত আইনগতভাবে। আমরা ইচ্ছা করেই লিকুইডিটি সাপোর্ট দিয়েছি, যাতে কিছু কিছু করে হলেও ডিপোজিটরদের টাকা কিছুটা পরিশোধ করা যায় এবং ডিপোজিটররা যেন অল্প হলেও সন্তুষ্ট থাকে। একটু সময় হয়তো কিছু লাগবে, খুব বেশি যে লাগবে তাও নয়। যারা 2 লক্ষ টাকা পর্যন্ত তারা যে কোনো সময় তুলে নিতে পারবেন, তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি। আর যারা বড় আমানত আছেন তাদেরকে একটু সময় দিতে হবে আমাদেরকে। এবং 5টা প্রশাসকের সাথে আবার 4 জন করে আরও লোক দিচ্ছি। একজন প্রশাসক তো সামগ্রিক দায়িত্বে থাকবেন, আরেকজনকে দিয়ে দিচ্ছি যারা এক্সিকিউটিভ ডিরেক্টর বা ডাইরেক্টর লেভেলের। বড় ব্যাংকগুলোতে এক্সিকিউটিভ ডিরেক্টর লেভেল দিচ্ছি, যেগুলো ছোটো ব্যাংক সেগুলোকে আমরা ডাইরেক্টর লেভেল দিচ্ছি। যে 700 প্রায় 750-এর উপর ব্রাঞ্চ আছে এই নতুন ব্যাংকটার, সেই 750-এর উপর ব্রাঞ্চগুলো ঢাকা কেন্দ্র বা শহর কেন্দ্রিক না হয়ে আর একটু ছড়িয়ে যাবে দেশব্যাপী। আস্তে আস্তে আমরা এগুলো তাদেরকে একটা ক্যাডারে নিয়ে আসবো, একদিনে না, পরের দিনই না। যার যার মতো সেইভাবে, যে উনি যে 1 লাখ টাকা বেতন পাচ্ছেন উনি 1 লাখ টাকাই বেতন পাবেন, যিনি 5 লাখ পাচ্ছেন উনি 5 লাখই পাবেন। কিন্তু
ইমিডিয়েটলি কোনো পরিবর্তন হবে না। আমানতকারীদের স্বার্থ রক্ষা নিশ্চিত করা বিষয়টি বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানের ফরেনসিক নিরীক্ষায় রুগ্ন ব্যাংকগুলোতে মারাত্মকভাবে আর্থিক অনিয়ম ও উচ্চমাত্রার খেলাপি ঋণের চিত্র উঠে আসার পর ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নেয় সরকার। 5টি ব্যাংকের মধ্যে 3টির খেলাপি ঋণের হার ছিল 90% বেশি। তবে একীভূত হওয়ার পর এটাই হবে দেশের বৃহত্তম রাষ্ট্রত্ব শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক। এর জন্য আনুমানিক 35,000 কোটি টাকার মূলধন প্রয়োজন হবে। এর মধ্যে 20,000 কোটি টাকা যোগান দিবে সরকার, বাকি 15,000 কোটি টাকা প্রাতিষ্ঠানিক তহবিল ও আমানত রূপান্তরের মাধ্যমে আসবে। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম প্রতিভা অনুসন্ধানমূলক রিয়েলিটি শো নতুন কুড়ি আবারও শুরু হলো নতুন উদ্যমে। আজ আঞ্চলিক পর্যায়ে অডিশনের দ্বিতীয় দিন। সকাল থেকেই বিভিন্ন বয়সী প্রতিযোগীরা হাজির হয়েছেন নিজেদের প্রতিভা তুলে ধরতে। বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী স্বপ্না স্মৃতি। স্মৃতি, আমাদেরকে ওখানকার অবস্থা জানান। শারমিন, শুনতে পাচ্ছি। শারমিন, আপনি জানেন যে আজকে দ্বিতীয় নতুন কুড়ির আঞ্চলিক পর্যায়ের বাছাই পর্বের দ্বিতীয় দিন চলছে এবং আপনাকে একটু বলে রাখি যে গত 24 তারিখ থেকে কিন্তু এই আঞ্চলিক পর্যায়ের যে বাছাই পর্ব সেটা শুরু হয়েছে এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার চারিদিকে এক ঝাঁক প্রতিভাবান প্রতিযোগী, তারা কিন্তু প্রত্যেকে ইয়েস কার্ড পেয়েছে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আজকে সকাল থেকেই কিন্তু প্রতিযোগীরা আসছে, তারা কিন্তু অডিশন দিচ্ছে এবং কেউ কেউ একসাথে 2-3টে করে ইয়েস কার্ড পাচ্ছে এবং কেউ কিন্তু মন খারাপ করে ফিরে যাচ্ছে। তারা আবারও পরবর্তীর জন্য চেষ্টা করবে, এমনটাই বলছেন বিচারকরা। এবং আমরা এখন প্রতিযোগীদের সঙ্গে কথা বলবো, তাদের নতুন কুড়িতে এসে কেমন লাগছে এবং ইয়েস কার্ড পেয়ে তাদের কেমন লাগছে। আমি প্রথমে একটু শারমিন আপনাকে জানিয়ে রাখি যে আমার পাশে যে প্রতিযোগী রয়েছে সে কিন্তু অডিশন রুমে যাওয়ার আগে অত্যন্ত চিন্তায় ছিল, যার কারণে সে কিন্তু রীতিমতো কান্না শুরু করেছিল। কিন্তু তারপরে সে যখন অডিশন দিয়ে বের হয় তখন কিন্তু সে হাসি মুখে বের হয়েছে, কারণ সে তার সঙ্গে ইয়েস কার্ডটা নিয়ে এসছে। আমি এখন তার সঙ্গে একটু কথা বলবো, তার অনুভূতিটা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, কেমন লাগছে তোমার ইয়েস কার্ড পেয়ে? এখন ইয়েস কার্ড পেয়ে অনেক ভালো লাগছে। আমার গলাটা ব্যথা, তাই জন্য আমি ভেবেছিলাম যে আমি ইয়েস কার্ড পাবো না, কিন্তু তারপর আমি দেখেছি যে আমি ইয়েস কার্ড পেয়েছি, তাই আমি এখন অনেক খুশি। ধন্যবাদ তোমাকে। শারমিন, আমরা কথা বললাম একজন প্রতিযোগীর সঙ্গে, এখন আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো এবং তার কেমন লাগছে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে যে খুদে খুদে শিল্পীরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর সাজে রয়েছে। তো আমি আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো যে তার কেমন লাগছে। এই যে নতুন কুড়িতে এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আমি ইয়েস কার্ড পেয়েছি দেখে। আচ্ছা, কয়টা বিষয়ে তুমি অংশগ্রহণ করেছিলে? একটা। আর একটাতে ইয়েস কার্ড পেয়েছো? জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো এবং জানবো যে তার কেমন লাগছে। এই যে নতুন কুড়িতে এসে তুমি যে ইয়েস কার্ড পেয়েছো, কেমন লাগছে তোমার? আমার খুবই ভালো লাগছে, কারণ আমি 2টি পেয়েছি। আচ্ছা, কোন কোন বিষয়ে পেয়েছো? নাচ আর গান। আচ্ছা, গানের দুটো লাইন আমাদেরকে একটু শোনাও। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি না, চিবি গিরি গিরি গাইবে গান, আন্তবে বিনা আন্তবে বিনা, সপ্তম সুরে বাজে তবে গান। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। আমার পাশে কিন্তু আরও দেখতে পাচ্ছি যে একসাথে 3টি ইয়েস কার্ড নিয়ে এসেছে, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। এই নতুন করিতে এসে তোমার কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে, আমি 3টে ইয়েস কার্ড পেয়েছি। আমি যখন ওখান থেকে অডিশন থেকে বের হয়েছি, আমার কাছে অনেক ভালো লাগছে 3টে ইয়েস কার্ড পেয়ে। আচ্ছা, এখানে আসার আগে, অডিশনে আসার আগে কি মনে হচ্ছিল যে আমি 3টাতে অংশগ্রহণ করছি, 3টাতে ইয়েস কার্ড পাবো কিনা, বা এরকম কোনো ভয় কি মনে হচ্ছিল? হ্যাঁ ছিল, মনে হচ্ছিল। আচ্ছা, আমরা একজন প্রতিযোগীর সঙ্গে কথা বললাম যে
তিনটাতে অংশগ্রহণ করে তিনটা বিষয়ে কিন্তু ইয়েস কার্ড পেয়েছে। আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো, সেও কিন্তু তিনটাতে ইয়েস কার্ড পেয়েছে। কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, কোন কোন বিষয়ে অংশগ্রহণ? আমি দেশাত্মবোধক গান, নজরুল সঙ্গীত আর হামদনাতে অংশগ্রহণ করেছিলাম। অনেক ধন্যবাদ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিযোগীরা অনেক খুশি এবং তারা কিন্তু ইয়েস কার্ড পেয়ে তাদের যে চিন্তা যে তারা আরও এগিয়ে যাবে, আমরা এই সাইডে আরও দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে কিন্তু তারা নাচের জন্য সেজে আছে এবং তারাও কিন্তু দুটো করে ইয়েস কার্ড নিয়ে আছে। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। কয়টা বিষয়ে অংশগ্রহণ করেছে? দুটি বিষয়, সাধারণ নৃত্য এবং উচ্চাঙ্গ নৃত্য। আচ্ছা, এখানে আসার আগে কি মনে হয়েছিল আর ইয়েস কার্ড পাওয়ার পর কি? আসার আগে তো অবশ্যই নার্ভাস ছিলাম, ইয়েস কার্ড পেয়ে খুবই আনন্দিত। আচ্ছা, ধন্যবাদ। তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, কয়টা বিষয়ে অংশগ্রহণ? দুটিতেই অংশগ্রহণ করেছিলাম, উচ্চাঙ্গ এবং সৃজনশীল। দুটোতেই ইয়েস কার্ড পেয়েছো। পরবর্তীতে একদম ফাইনাল রাউন্ডে যেতে পারবে কিনা কি আশা করো? নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব, পরেরটা দেখা যাক। ধন্যবাদ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং আমরা এখন কিন্তু অভিভাবকদের একটু জানার চেষ্টা করব যে তারা তাদের সন্তানকে নিয়ে এসেছে এবং তাদের সন্তান যে ইয়েস কার্ড পেয়েছে তাদের কেমন লাগছে। একটু বলবেন যে এই যে আপনার সন্তানকে নিয়ে এসেছেন এবং দেখতে পাচ্ছি যে সেও হচ্ছে ইয়েস কার্ড পেয়েছে, তো এই নতুন কুড়িতে আসতে পেরে এবং ইয়েস কার্ড পেয়ে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে যে আমার মেয়ে পেয়েছে রবীন্দ্রসঙ্গীতে, আমি অনেক খুশি। ধন্যবাদ। আমরা আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলবো এবং জানবো যে তার কেমন লাগছে। আচ্ছা, একটু বলবেন যে আপনার কেমন লাগছে? আমারও খুব ভালো লেগেছে, আমার মেয়ে পার্টিসিপেট করে এখানে আর পেরেছে, যে এটাই মানে আমি খুশি। এখন জানি না, সামনে তো আরও কঠিন সময়, ওরা কি করবে সেটা ঈশ্বর জানে। তবে সবার দোয়া এবং প্রার্থনা, আশা করি আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবে, ও যেন আগামীতে আরও ভালো করতে পারে। এটাই তো প্রথম না, মানে এর তো প্রাথমিক অবস্থায়, এখন আরও ধাপ, সে যেন আরও এগিয়ে যেতে পারে সেই প্রার্থনাই করি সবার কাছে। অনেক ধন্যবাদ। আমরা কিন্তু আরেকটা পিচ্চিকে দেখতে পাচ্ছি যে লাল টুকটুকের ড্রেস পরে আছে এবং তার গলায় কিন্তু দুটো ইয়েস কার্ড দেখতে পাচ্ছি। আমরা একটু তার সাথে কথা বলবো। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। কোন কোন বিষয়ে অংশগ্রহণ করেছিলে? কবিতা আবৃত্তি, আধুনিক গানে। আচ্ছা, আমাকে তোমার কবিতা দুটো লাইন শোনাও। কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবিনে বুলাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোটকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি নেবু সকলগুলো এক লাখরে ডুবিয়ে নলো, তবে যে ভারী লে চুচিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। শারমিন, আমি এতক্ষণ অভিভাবক এবং প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলাম। আপনাকে একটু জানিয়ে রাখি যে গত 24 তারিখে নতুন কুড়ির যে বাছাই পর্ব শুরু হয়েছে এবং এটা কিন্তু চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। এর পরে বিভাগীয় পর্যায়ে এবং তারপরেই কিন্তু ফাইনাল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শারমিন, এই ছিল আমার কাছে বর্তমান পরিস্থিতি নতুন কুড়ি। ধন্যবাদ। ধন্যবাদ স্বপ্না স্মৃতি। দর্শক, এতক্ষণ বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্র হতে নতুন কুড়ির অডিশন থেকে সরাসরি যুক্ত ছিলেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনই আরও 85 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত 65,419 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,67,116 ফিলিস্তিনি। এদিকে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে জাপানের স্বীকৃতি দেওয়া কেবল সময়ের ব্যাপার বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এই কথা বলেন তিনি। ফরাসি বার্তা সংস্থা AFP তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
খবরে বলা হয়, সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবে জাপান এখনই সেই পথে হাঁটছে না। ইশিবা বলেন, ইসরায়েলি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ধারণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন, তাতে তিনি তীব্র ক্ষুব্ধ। জাপানের জন্য প্রশ্নটি হলো, ফিলিস্তিনিকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হবে কিনা তা নয়, বরং কখন দেওয়া হবে। ইসরায়েলি সরকারের অব্যাহত একতরফা পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জাপানের প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানান, যদি ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের পথ রুদ্ধ করার জন্য আরও পদক্ষেপ নেয়, তাহলে জাপান এর প্রতিক্রিয়ায় নতুন ব্যবস্থা নিতে বাধ্য হবে। G7 সদস্যভুক্ত দেশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। জাপানে প্রায় 54,000 মার্কিন সামরিক সদস্য অবস্থান করছেন। এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর এখনও ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া থেকে বিরত রয়েছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৈঠকের ফলাফলে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় মঙ্গলবার এই বৈঠক হয়। ট্রাম্পও বৈঠক নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েল ছাড়া সব শক্তিধর দেশের নেতাদের নিয়ে এ বৈঠক সফল হয়েছে। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা WAM জানায়, বৈঠকের আলোচনার মূল লক্ষ্য ছিল গাজায় যুদ্ধ বন্ধ করা ও স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা। পাশাপাশি গাজায় আটক জিম্মিদের মুক্তি এবং তীব্র মানবিক সংকট মোকাবেলাও আলোচনায় অধিকারে ছিল। ইউক্রেন যুদ্ধ নিয়ে হঠাৎই অবস্থান বদলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীকে কাগুজে বাঘ বলে খোঁচা দিয়ে যে মন্তব্য করেছেন, তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। বলছে, রাশিয়া বাঘ নয়, ভালুক। ট্রাম্প মঙ্গলবার ট্রুথ সোশ্যালে বলছিলেন, রাশিয়া ৩ বছরেরও বেশি সময় ধরে উদ্দেশ্যহীনভাবে এমন এক যুদ্ধ লড়ছে যা ১ সপ্তাহেরও কম সময়ে জয় করা উচিত ছিল, কিন্তু রাশিয়া তা না পারায় তারা কাগজে বাঘ হিসেবে প্রমাণিত হয়েছে। ট্রাম্পের এমন সব মন্তব্যের পরে কড়া প্রতিক্রিয়া জানায় রাশিয়া। তার কাগজে বাঘ মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া বাঘ নয়, বরং রাশিয়াকে ভালুকের সঙ্গে তুলনা করা হয়। আর রাশিয়া কাগজে ভালুক নয়, সত্যিকারের ভালুক। রাশিয়ার অর্থনৈতিক সমস্যা নিয়ে ট্রাম্প যা বলেছেন সে প্রসঙ্গে ক্রেমলিনের জবাব, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থাকার পরও রুশ অর্থনীতি স্থিতিশীল রয়েছে। আর ইউক্রেনে রুশ বাহিনীর ধীর অগ্রযাত্রা মূলত কৌশলগত পরিকল্পনার অংশ, দুর্বলতা নয়। মস্কোর উপর যুদ্ধ বন্ধে চাপ সৃষ্টি করতে ট্রাম্প ইউরোপের দেশগুলোকে রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। পেসকভ এই ধারণা প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক স্বার্থে ট্রাম্প ইউরোপের দেশগুলোকে রুশ জ্বালানি কিনতে বাধা দিচ্ছেন। এর ফলে ইউরোপের স্বার্থ ক্ষুণ্ণ হবে। ফিলিপিন্স ও তাইওয়ানের পর হংকং ও চীনে তাণ্ডব চালাচ্ছে সুপার টাইফুন রাগাসা। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বন্যা। হংকংয়ে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। চীনের দক্ষিণের গুয়াংডাং প্রদেশ থেকে ২০ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়েছে প্রশাসন। রাগাসার আঘাতে তাইওয়ানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। ফিলিপিন্স ও তাইওয়ানের পর বুধবার সকালে হংকংয়ে প্রবল বেগে আঘাত হানে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুন। এর প্রভাবে শুরু হয় ভারী বৃষ্টি ও প্রবল বাতাস। টাইফুনের আঘাতে চারপাশে ৪০০-র বেশি গাছপালা ভেঙে পড়ে। অন্তত ১৫টি এলাকায় বন্যার খবর পাওয়া গেছে। এছাড়াও রাগাসায় ভূমিধসের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। হংকংয়ে পূর্ণ শক্তিতে রাগাসা আঘাত হানায় ঘরে অবস্থান করছে সাধারণ মানুষ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে ৭০০-র বেশি ফ্লাইট চলাচল। তাইওয়ানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, একটি হ্রদের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসার প্রভাবে দেশটিতে প্রবল বৃষ্টিপাতের পর দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টির হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার পর পানি তোড়ে একটি সেতু ভেসে যায় এবং রাস্তায় কাদা জমে যায়।
তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে হ্রদের বাঁধ ধসের ঘটনায় হুয়ালিয়ানের এখন পর্যন্ত 17 জনের প্রাণহানি ঘটেছে এবং 152 জন নিখোঁজ রয়েছেন। তার মধ্যে কেবল মাতান ক্রিক হ্রদের বাঁধ ভেঙে পার্শ্ববর্তী অঞ্চল প্লাবিত হয়ে অন্তত 17 জন নিখোঁজ রয়েছেন। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন জায়গা জুড়ে চলছে কেনাকাটার ধুম। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার পরিজন নিয়ে বিপণী বিতান সহ পূজা সামগ্রী কিনতে পুরনো ঢাকার শাঁখারীবাজারে ভিড় করছেন ক্রেতারা। পূজার কেনাকাটা নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন তৃপ্তি তেওয়ারি। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন বিপণী বিতান সহ ক্রেতাদের পদচারণায় এখন মুখর হয়ে উঠেছে পুরান ঢাকার শাঁখারীবাজার। এখানে সকাল থেকে রাত পর্যন্ত চলে পূজার কেনাকাটার ধুম। আমি এখন দুইটা জামা পেয়েছি, একটা আমার বড় কাকা দিয়েছে আর একটা আমার কাকিমণি দিয়েছে। এরপর আমি আমার মামাকে নিয়ে শপিং মলে যাব এবং আরো অনেক কিছু কিনবো। মার জন্য শাড়ি কিনেছি, শাশুড়ির জন্য কিনেছি, জায়ের জন্য কিনেছি, বাচ্চাদের জন্য কিনছি। এই তো সবার জন্য শপিং করতেই বের হয়েছি। আমাদের এই পুজোর 2-3 দিন ধরেই কাস্টমারের ভিড় দেখা যাচ্ছে। এই লাস্টের কয়েকদিন কাস্টমার পেলাম, কিন্তু পুরো মাসব্যাপী যে আমাদের একটা বিক্রি থাকে সেটা আমরা এবছর পাই। পূজা উপলক্ষে নতুন জামা কাপড় ও প্রসাধনী এবং বিভিন্ন অলংকারের পাশাপাশি বিবাহিত নারীরা কিনছেন শাঁখা ও পলা। প্রথম শাঁখারীবাজার শাঁখা কিনতে আসছে। এটা আমরা প্রতি বছর মহালয়ার পরে মহালয়ার আগে আমরা কিনে থাকি। পূজা উপলক্ষে আমরা নতুন শাঁখা পরে থাকি। শাঁখা তো পড়তে হয় সব সময়, তারপরও এটা পূজার মধ্যে একটা ভালো লাগে, কিনতে হয়, এই কারণে আর কি কেনা আমাদের। প্রতিদিনই শাঁখা বিক্রি হয়, কিন্তু অনুষ্ঠান অনুযায়ী সবাই একজোড়া নতুন অস্ত্র পড়তে চায়, এই কারণে একটু বেচাকেনিটা একটু বেশি হয়। এদিকে শারদীয় দুর্গাপূজার দেবী প্রতিমাকে সাজিয়ে তুলতে বিক্রি হচ্ছে প্রতিমা তৈরির নানা সরঞ্জাম। দেবী দুর্গার মূর্তি সহ অন্যান্য মূর্তির শাড়ি, মুকুট ও বিভিন্ন রকমের অলংকার এবং তাদের হাতের নানা রকমের রং বেরঙের হাতিয়ার। দুর্গা মার সাথে যা লাগে সম্পূর্ণ আমাদের কাছে মালার থেকে সম্পূর্ণ সব কিছু পাওয়া যায়। প্রতিমার সাজে সম্পূর্ণ সব কিছু আছে, অস্ত্র আছে, মালা আছে। এবার গতবার মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। শুধু রাজধানীই নয়, দেশের বিভিন্ন জায়গা থেকেও পূজার সামগ্রী কিনতে আসছেন এখানে। আমরা পূজার সামগ্রী বিক্রি করি, শুধু খুচরা বিক্রি করি না, আমরা পাইকারিও সেল করি। এই ঢাকা এবং সারা বাংলাদেশে সব ডিস্ট্রিক্টেই পাইকারিরা এসে নিয়ে যায়। উৎসবকে ঘিরে কেনাকাটার এমন আয়োজনে অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আসছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমাদের এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রত্যেকটা ফ্যামিলি তার নিজ নিজভাবে তার সাধ্য অনুসারে তারা সামগ্রী, প্রসাধনী এবং কাপড় সামগ্রী নিচ্ছে। এতে করে আমাদের প্রবাসী ভাইয়েরাও রেমিটেন্স পাঠাচ্ছে। এটা আমাদের দেশের জন্য একটা অর্থনৈতিক যে চালিকা শক্তি, এটা বৃদ্ধি পাচ্ছে। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এমন কেনাকাটার ধুম চলবে পূজা পর্যন্ত। আর তাই ক্রেতা ও বিক্রেতা উভয়েরই মুখে ফুটে উঠেছে উৎসবের হাসি। তৃপ্তি তেওয়ারি, পিটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবারে যাচ্ছি আবহাওয়া সংবাদে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এবার যাচ্ছি খেলার খবরে। ভারতের কাছে ৪১ রানে হেরে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ওঠার অপেক্ষা বাড়ল বাংলাদেশের। ফলে আজ রাত 8:30টায় পাকিস্তানের বিপক্ষে সুপার 4-এর শেষ ম্যাচটি হয়ে পড়ল
অনেকটাই অঘোষিত সেমিফাইনাল। বাংলাদেশ ও ভারত ম্যাচের বিস্তারিত জানাচ্ছেন মাহবুবুর রহমান। চলমান এশিয়া কাপে সবচেয়ে ধারাবাহিক দল ভারত। বাংলাদেশের সঙ্গে ম্যাচের আগে 4 ম্যাচের 4টিতে জয় ছিল ভারতীয়দের, যাদের একদিকে দাপুটে ব্যাটিং লাইন আপ, অন্যদিকে বৈচিত্র্যময় বোলিং। এমন দলের বিপক্ষে জয় তুলে নেবার প্রত্যাশাটা বোধহয় একটু বেশি আত্মবিশ্বাসী কথা। মাঠের লড়াইও সেটি প্রমাণ হল। বোলিংয়ে ভালো করলেও ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে ম্যাচ হেরেই গেল বাংলাদেশ। অবশ্য হারলেও টাইগারদের ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিপক্ষে জিততে পারলে ভারতের সঙ্গে ফাইনাল খেলবে বাংলাদেশই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় ইনজুরির কারণে লিটনের পরিবর্তে দলের দায়িত্ব পাওয়া জাকের আলী অনিক। উদ্দেশ্য ভারতকে 160 রানের মধ্যে আটকে দিয়ে চেজেবল একটা পজিশনে থেকে রান তাড়া করা। শুরুটাও টাইগার বোলাররা করে দুর্দান্ত। 3 ওভারে মাত্র 17 রান তুলতে সক্ষম হয় ভারতীয় 2 ওপেনার। কিন্তু এরপর হাত খুলে মারতে শুরু করেন অভিষেক শর্মা আর শুভমান গিল। নাসুমের 1 ওভারেই তোলেন 21 রান, আর পাওয়ার প্লের 6 ওভারে বিনা উইকেটে সংগ্রহ করে 72 রান। দলীয় 77 রানে উদ্বোধনী জুটি ভাঙেন রিশাদ হোসেন। 19 বলে 29 রান করা গিল ফেরেন সাজঘরে। 6 রান পর আরেকবার আঘাত আনেন রিশাদ, এবার তুলে নেন শিবম দুবেকে। কিন্তু অপর প্রান্তে বড় ইনিংসের পথে এগিয়ে যান অভিষেক। এক পর্যায়ে মনে হচ্ছিল রান বুঝি চলে যাবে 200-র উপরে। 37 বলে 75 রান করা অভিষেক শর্মা কাটা পড়েন রান আউটে। দলীয় স্কোর তখন 112। অভিষেকের ব্যাট থেকে আসে 6টি 4 আর 5টি ছক্কার মার। এরপর আর সেভাবে ভারতীয় কোনো ব্যাটারকে চড়াও হবার সুযোগ দেননি টাইগার বোলাররা। মোস্তাফিজ, তানজিম সাকিব আর সাইফুদ্দিনের একবার করে আঘাতে ভারত থামে 6 উইকেট হারিয়ে 168 রানে। 38 রান আসে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। তা না হলে আরো কম রানেই ইনিংস থামতো ভারতের। জয়ের জন্য 169 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশও শুরু করে ধীরস্থিরভাবে। যদিও দলীয় 4 রানে তানজিদ তামিম আউট হয়ে বাংলাদেশকে চাপে ফেলে, কিন্তু সেই চাপ কাটিয়ে ওঠেন সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমনের ব্যাটে। পাওয়ার প্লেতে বাংলাদেশ তোলে 1 উইকেটে 44 রান, যেখানে বুমরার বলে বিরোধ ছক্কাও মারেন পারভেজ ইমন। এক প্রান্ত আগলে রেখে রানের চাকা যখন সচল রাখেন সাইফ হাসান, তখন অপর প্রান্তে দায়িত্বহীনতার পরিচয় দেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন আর জাকের আলী বিদায় হন রান আউটে। টাইগারদের দলীয় স্কোর তখন 5 উইকেটে 87। তবে দারুণ সব শটে 100 পার করেন সাইফ। কিন্তু একা আর কত টানবেন দলকে? ভারতীয় বোলারদের স্পিন, পেস, বহুমুখী আক্রমণে যেখানে অপর প্রান্তের ব্যাটাররা আসা যাবার মিছিলে সাজঘরে সাইফুদ্দিন, রিশাদ, তানজিম সাকিব, সেখানে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যান সাইফ। শেষ পর্যন্ত নিভে যায় সেই আশার সলতেটাও। 51 বলে 69 রানে আউট হন সাইফ। তার ব্যাটে ছিল 4-এর মার 3টি, ছক্কা 5টি। দলীয় 116 রানে 9ম উইকেটের বিদায়। এরপরের সময়টুকু শুধু হারের ব্যবধান কমানোর লড়াই। সেই লড়াই থামে 3 বল বাকি থাকতে 127 রানে। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ। এশিয়া কাপ ক্রিকেটের সুপার 4-এ রাতে বাংলাদেশ পাকিস্তান দ্বৈরথের আগে ফুটবলেও মুখোমুখি হচ্ছে দুই দেশ। বিকেলে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ লড়বে পাকিস্তানের বিপক্ষে। কলম্বো রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কা উভয়কেই 4-0 গোলে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। অন্যদিকে ভুটানের বিরুদ্ধে 4-0 গোলে জয়, মালদ্বীপের বিরুদ্ধে 5-2 গোলে জয় এবং ভারতের কাছে 3-2 গোলের হার নিয়ে শেষ 4-এ খেলছে পাকিস্তান। বাংলাদেশ 2023 এবং 2024 উভয় আসরে সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। গ্রুপ পর্যায়ে বাংলাদেশের পারফরম্যান্স দলকে শিরোপার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে শারীরিকভাবে সুগঠিত পাকিস্তানি খেলোয়াড়দের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বাংলাদেশকে। লিওনেল মেসির জোড়া গোলে নিউ ইয়র্ক সিটি এফসিকে 4-0 গোলে হারিয়ে MLS কাপের প্লে অফে খেলা নিশ্চিত করছে ইন্টার মিয়ামি।
আর্জেন্টিন তারকা শুধু 2টি গোলই করেনি, আরেকটি গোলের উৎস হিসেবেও দলের জয়ে অবদান রাখেন। খেলার শেষ 16 মিনিটে 3টি গোল করে ইন্টার মায়ামি। খেলার 43 মিনিটে 22 বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার বালতাজার রদ্রিগেজের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। বলটি তাকে তৈরি করে দেন মেসি। 74তম মিনিটে মেসি করেন তার প্রথম গোলটি। সার্জিও বুস্কেটসের পাশে একজন ডিফেন্ডারকে এড়িয়ে আগুয়ান গোলরক্ষক ম্যাট ফ্রিজকে পরাস্ত করে বল জালে জড়ান মেসি। 3 ম্যাচ নিষেধাজ্ঞা শেষ করে মাঠে ফেরা লুইস সুয়ারেজ 83 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে 3-0 গোলে এগিয়ে দেন। রদ্রিগো ডি পলকে পেনাল্টি এরিয়ার ভেতরে ট্যাকল করায় ইন্টার মায়ামি পেনাল্টিটি পেয়েছিল। 3 মিনিট পরে মেসি একক নৈপুণ্যে করেন দলের চতুর্থ গোলটি। বক্সের ডান দিক থেকে জালের বাম কোণে বল জড়িয়ে দেন মেসি। এই 2 গোলে মেজর লিগ সকারের গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষস্থানে পৌঁছালেন মেসি। 23 ম্যাচে তার গোলের সংখ্যা 24, যা লস অ্যাঞ্জেলস এফসির ডেনিস বোয়াঙ্গোর চেয়ে 2টি বেশি। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।